বেসামরিক নাগরিকদের সরে যেতে দুটি করিডোরে অস্ত্রবিরতি ঘোষণা করল রাশিয়া। ন্যাটো নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান না রাখায় ক্ষুব্ধ ইউক্রেন প্রেসিডেন্ট। পূর্ণ সামরিক শক্তি ব্যবহার না করায় পুতিনের উদ্দেশ্য ও কৌশল নিয়ে ধোঁয়াশা, দীর্ঘমেয়াদী যুদ্ধ আর ভয়াবহ ফলাফলের শঙ্কা। রাজধানী শ্যামবাজারে পেঁয়াজের আড়তে ভোক্তা অধিকারের অভিযান, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা বাড়লেও বিচার কম। 5 মাসে 10 ঘটনায় শিকার 18 শিক্ষার্থী, তথ্য স্টুডেন্ট এগেনস্ট টর্চারের। বুড়িগঙ্গার পানির দূষণ পরিমাপে নমুনা সংগ্রহ করছে ক্লিন রিভার নামের সংগঠন, কয়েকটি পয়েন্টে চালাবে কার্যক্রম। চোরাই মোবাইল ফোন বাজারজাত বন্ধের উদ্যোগ আবারও সচল হচ্ছে। NEIR প্রকল্প গঠন করা হচ্ছে স্টিয়ারিং কমিটি। ময়না তদন্তের জন্য কিংবদন্তি শেন ওয়ার্নের মরদেহ এখনও থাইল্যান্ডে, আজই নেওয়া হতে পারে নিজ জন্মভূমি অস্ট্রেলিয়ায়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এবার জানাবো বিস্তারিত। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মারিউপোল এবং ভলনোভকা শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সকাল 10টা থেকে কার্যকর হবে। এদিকে অন্যান্য শহরে টানা 10ম দিনের মতো অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভের দখল নিতে আশপাশের শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলগুলো নিয়ন্ত্রণ বাড়ছে রুশ বাহিনীর। এরই মধ্যে শহরটি অবরুদ্ধ করে ফেলেছে রুশ সেনারা। সামরিক স্থাপনা সহ গোলা বর্ষণ করা হচ্ছে আবাসিক এলাকাতেও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী রাজধানী কিয়েভের খুব কাছে 3 দিকে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। সেখান থেকেই চালানো হচ্ছে একের পর এক হামলা। তবে নতুন করে হতাহতের তালিকা প্রকাশ করেনি জেলেনস্কি প্রশাসন। ইউক্রেন প্রেসিডেন্টের দাবি, তারা সব জায়গায় তুমুল প্রতিরোধ গড়ে তুলছে। এক ফেসবুক পোস্টে ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেন, সংখ্যায় বেশি হলেও ততটা শক্তিশালী নয় রুশ সেনারা। হতাহতের জন্য সামরিক জোট ন্যাটোর অসহযোগিতামূলক আচরণকে দায়ী করেন তিনি। ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটির উপর নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করল সামরিক জোট ন্যাটো। ফলে ইউক্রেনের আকাশে রুশ যুদ্ধবিমানের প্রবেশ ঠেকাতে কোনো পদক্ষেপই নেবে না জোটটি। শুক্রবার এক টুইট বার্তায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ন্যাটোকে অনুরোধ জানান সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আগেই ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করার। জবাবে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানান, এই দ্বন্দ্বে সরাসরি অংশ নেবে না ন্যাটো। নো ফ্লাই জোন ঘোষণার অর্থ গোটা ইউরোপ জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়া। তবে স্টোলটেনবার্গের হুঁশিয়ারি, ন্যাটো যুদ্ধ চায় না, তবে যে কোনো ধরনের হামলা হলে তা মোকাবেলার প্রস্তুতি আছে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে বৈঠকের জন্য বেলজিয়ামে হাজির হয়েছেন জোটভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। সেখানে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে ইউক্রেনের অনুরোধ। রুশ বিমান হামলা থেকে ইউক্রেনকে সুরক্ষা দিতে নো ফ্লাই জোন ঘোষণা না করায় ন্যাটোর উপর ক্ষোভ ঝাড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, লোক দেখানো বৈঠক ছাড়া তাদের জন্য কিছুই করছে না ন্যাটো। এখন পর্যন্ত রাশিয়ার হামলায় যত মানুষ নিহত হয়েছে এবং আগামীতে মারা যাবে, সব হত্যার দায় নিতে হবে ন্যাটোকে। কারণ তাদের দুর্বলতার কারণেই এমন পরিস্থিতি চলমান। শুধু তাই নয়, এই নো ফ্লাই জোন প্রত্যাখ্যানের মাধ্যমে ইউক্রেনবাসীর উপর বোমা বর্ষণের সবুজ সংকেত দিয়ে দিল ন্যাটো। জানি না ন্যাটো সদস্য দেশগুলোকে তারা কিভাবে সুরক্ষা দেবে। ইউক্রেনের পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত 3 জন কমান্ডার নিহত হয়েছে। শুক্রবার এই দাবি করেছেন পশ্চিমা গোয়েন্দারা। তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির দাবি, যুদ্ধক্ষেত্রে সামনের সারিতে আসার পর তারা নিহত হয়েছেন। বলা হয়, নিহত শীর্ষ 3 কর্মকর্তার মধ্যে সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেৎসি স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। অপর 2 কর্মকর্তার একজন ডিভিশনাল কমান্ডার, অন্যজন রেজিমেন্টাল কমান্ডার। পশ্চিমাদের ধারণা, কিছু জায়গায় রুশ সেনারা যুদ্ধে দুর্বল হয়ে পড়ায় তাদের উৎসাহ দিতেই সামনে এসে নেতৃত্ব দিচ্ছিলেন কমান্ডাররা। তবে
এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পুতিন সরকার। ইউক্রেন অভিযানে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সামরিক শক্তি ব্যবহার না করায় রাশিয়ার উদ্দেশ্য ও কৌশল নিয়ে উঠেছে নানা প্রশ্ন। পরাশক্তি হওয়ার পরও ইউক্রেনের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে রুশ বাহিনী। এমনকি দীর্ঘ 40 মাইলের সেনাবহর রাজধানী কিয়েভের কাছে একই জায়গায় অবস্থান করছে 4 দিন ধরে। শক্তিধর বাহিনীর এই ধীর গতি নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ, যদিও মস্কোর দাবি সবকিছু এগোচ্ছে পরিকল্পনা মতোই। কয়েকদিন ধরে এই একই স্যাটেলাইট ছবি দেখছে বিশ্ব। মঙ্গলবার থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভের 15 মাইল দূরে অবস্থান করছে বিশাল রুশ বহর। ছবি বিশ্লেষণ করে পশ্চিমা গোয়েন্দারা বলছে বহরের দৈর্ঘ্য 65 কিলোমিটার। যার অংশ হাজার হাজার সাজোয়া যান ও ট্যাঙ্ক। কিন্তু প্রবল শক্তিধর এই বহর কিয়েভে ঢোকার চেষ্টা না করে একই জায়গায় অবস্থান করছে 4 দিন ধরে। এই রহস্যজনক নীরবতা নিয়েই নানা জল্পনা কল্পনা। অবশ্য যেসব জায়গায় অগ্রসর হয়েছে রুশ বাহিনী, সেখানেও পড়তে হয়েছে অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে। ভান্ডারে নানা ধরনের অস্ত্র থাকলেও ব্যবহার করছে না বেশিরভাগই। বিশেষ করে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমানের বহর ব্যবহার না করায় উঠেছে নানা প্রশ্ন। 9 দিনেও কাঙ্ক্ষিত সাফল্য না আসায় অবশ্য মোটেও বিচলিত নন রুশ প্রেসিডেন্ট। উল্টো তার দাবি পরিকল্পনা মাফিকই এগোচ্ছে সবকিছু। পরিকল্পনা অনুযায়ী এখনো সঠিক পথেই আছি। সাহসের সাথে সেখানে আমাদের সেনারা লড়াই করে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় শিডিউল এবং ম্যাপ ধরেই বিশেষ অভিযান চালানো হচ্ছে। আশা করছি দ্রুতই সব লক্ষ্য পূরণ হবে আমাদের। পশ্চিমা কিছু গণমাধ্যমের দাবি, নানা বাধার মুখে পড়ায় কিয়েভে হামলার আগে কৌশল পরিবর্তন করে নিচ্ছে মস্কো। আবার কিছু বিশ্লেষক মনে করছেন পরিকল্পিতভাবে কিয়েভকে 4 দিক থেকে অবরুদ্ধ করতে চায় পুতিন বাহিনী, যে কারণে কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে আগেই রাজধানীকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এই সংকটের যে সমাধান আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো ধরনের প্ররোচনায় পা দিতে চায় না, কারণ পুরোদমে যুদ্ধের চিন্তা নেই আমাদের। তাই সেভাবেই পরিকল্পনা করে আগাতে হচ্ছে। মূলত এই ধরনের অভিযান কিছুটা ধীর হওয়ায় ক্ষয়ক্ষতি বাড়ে। অনেক বিশ্লেষক বলছেন বিপুল প্রাণহানি এড়াতে ইচ্ছা করেই যুদ্ধ বিমান থেকে নির্বিচারে বোমা মারছে না রুশ বাহিনী। তাছাড়া বিশাল বহর আছে বলে লম্বা সময় ধরে অভিযান চালানোরও সামর্থ্য আছে তাদের, যে কারণে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন হচ্ছে না। অভিযান শুরুর সময় রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করেছিলেন মস্কোর মূল লক্ষ্য ইউক্রেনের নিরস্ত্রীকরণ ও ক্ষমতাসীনদের বিদায়। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। কি হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ? রাশিয়ার ইউক্রেন বিজয় কিংবা প্রেসিডেন্ট পুতিনের পতন কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন যুদ্ধ হতে পারে দীর্ঘমেয়াদী, যার ফলাফল হবে ভয়াবহ। দুদেশের গণ্ডি পেরিয়ে গোটা ইউরোপে ছড়িয়ে যাবে যুদ্ধ, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। দ্বিতীয় সপ্তাহেও চলছে ইউক্রেনের রুশ আগ্রাসন। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর সামনে তীব্র প্রতিরোধ ইউক্রেনের। দুদেশের এই লড়াইয়ে প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানি। আপাতত নেই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা। কি পরিণতি হবে যুদ্ধের? শেষ পর্যন্ত পুতিনের বিজয় হবে নাকি নিজ দেশ রক্ষা করতে পারবেন জেলেনস্কি? বিশ্লেষকরা দেখছেন 5 সম্ভাবনা। বিশ্লেষকরা বলছেন রাশিয়া আরো ভয়ঙ্কর সামরিক হামলা চালালে শিগগিরই দখলে নিতে পারবে ইউক্রেন। তবে পুতিন নিয়ন্ত্রিত সরকার ইউক্রেনের ক্ষমতায় গেলে রয়েছে বিদ্রোহের আশঙ্কা। আর তাই আবারও হতে পারে সংঘাত, বাড়তে পারে গৃহযুদ্ধ। তবে পরিস্থিতি বিবেচনায় যুদ্ধ দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কাই বেশি। রাশিয়ার পর ইউরোপের সবচেয়ে বড় দেশ ইউক্রেন। তাই অনেকের মতে পুতিনের জন্য দেশটির ক্ষমতা দখল এত সহজ হবে না। গোটা ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। সোভিয়েত ইউনিয়নভুক্ত সাবেক কোনো দেশ কিংবা ন্যাটোভুক্ত বাল্টিক দেশের কোনো একটিতে পুতিন হামলা চালালে যুদ্ধে জড়িয়ে যেতে পারে ন্যাটোভুক্ত দেশের মতে পুতিনের জন্য দেশটির ক্ষমতা দখল এত সহজ হবে না। গোটা ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। সোভিয়েত ইউনিয়নভুক্ত সাবেক কোনো দেশ কিংবা ন্যাটোভুক্ত বাল্টিক দেশের কোনো একটিতে পুতিন হামলা চালালে যুদ্ধে জড়িয়ে যেতে পারে ন্যাটোভুক্ত দেশগুলো।
এদিকে নিজ দেশেই যুদ্ধবিরোধী বিক্ষোভের মুখে পড়েছেন পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞায় বাড়ছে অর্থনৈতিক চাপও। এ কারণে দ্রুত সফলতা না পেলে পুতিনের পতন ঘটার সম্ভাবনাও দেখছেন অনেকে। সমাধান হতে পারে আলোচনার মাধ্যমেও। এরই মধ্যে 2 দফায় আলোচনায় বসেছে 2 দেশের কূটনীতিকরা। আলোচনায় সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আলোচনার পথ সবসময় উন্মুক্ত। ইউক্রেনের রক্তপাত ও সংঘাত বন্ধে যে কোনো শান্তিপূর্ণ পদক্ষেপকেই আমি স্বাগত জানাই। যেসব দেশ আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে তাদের ধন্যবাদ। এ ধরনের পদক্ষেপ নিতে জাতিসংঘ সবসময় প্রস্তুত। পুতিন বলছেন ইউক্রেনে সব হচ্ছে তার পরিকল্পনা অনুযায়ী। আর জেলেনস্কির দাবি কিছু এলাকা দখলে নিলেও এখনও তেমন সুবিধা করতে পারেনি রুশ সেনারা। আর তাই যে কোনো পরিণতি হতে পারে এই যুদ্ধের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজ, রসুন ও আদার দাম নিয়ন্ত্রণে চলছে ভোক্তা অধিকারের অভিযান। সেখানে রয়েছেন সহকর্মী আশিক মাহমুদ। যাচ্ছি তার কাছে। আশিক, ভোক্তা অধিকারের অভিযান সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। শাওন, আমি শুরুতেই জানিয়ে রাখতে চাই আমি এই মুহূর্তে শ্যামবাজারের অভিযান শেষ করে এখন যাত্রাবাড়িতে রয়েছি। আর আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বাজার মনিটরিং টিম এবং জাতীয় ভোক্তা অধিদপ্তরের একটি টিম, দুটি টিম যৌথভাবে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এই যাত্রাবাড়ি এলাকায় শহীদ ফারুক সড়কে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আবুল খায়ের ট্রেডার্স যে দোকানটি, এই দোকানে আসলে প্রচুর পরিমাণ সয়াবিন তেল মজুত করা হয়েছিল এবং সেটি অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল। এবং জাতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের যে টিমটা, সেটি ছদ্মবেশে এই দোকানে আসলে তেল কিনতে এসেছিল। তাদের কাছ থেকে আসলে অতিরিক্ত দামে ছাড়া আসলে তারা তেল বিক্রি করতে চায়নি এবং এক প্রকার বলে দিয়েছে আপনারা এই অতিরিক্ত দামে তেল নিলে নিবেন, না নিলে না নিবেন। তো সরকার নির্ধারিত যে দাম বেঁধে দেওয়া ছিল 143 টাকা, তার থেকে এরা অন্তত 20-30 টাকা বেশি দামে আসলে বিক্রি করছিল। সব মিলিয়ে এই অভিযোগে এই দোকানে আসলে আমরা জেনেছি ভ্রাম্যমাণ আদালত যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি 2 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং সেই সাথে এই যে দোকান ব্যবসায়ী প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়ার একটি সিদ্ধান্ত তারা নিয়েছে। এবং আপনি জানেন যে এই মজুদ এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট সবকিছু মিলিয়ে কিন্তু এই বাজারে যে সয়াবিন তেলের যে দাম, সে দাম বৃদ্ধি পাচ্ছে এবং দাম ভোক্তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু যারা সাধারণ ক্রেতা তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছে। সে কারণেই কিন্তু ভোক্তা অধিকার এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলে আসলে যৌথভাবে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। এই অভিযান কিন্তু তারা বলছেন যে যতদিন পর্যন্ত সরকার নির্ধারিত দামে ক্রেতারা তেল বা অন্যান্য জিনিসপত্র কিনতে না পারবেন ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। এবং যারা এই সিন্ডিকেট করে যারা সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে তাদেরকে কিন্তু এই কঠোর আইনের আওতায় আসতে হবে, এমন হুঁশিয়ারি কিন্তু যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন যেসব কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আশিক, অনেক ধন্যবাদ আপনাকে। বুড়িগঙ্গা নদীর দূষণ পরিমাপ করতে শ্যামবাজার পয়েন্টে পানির নমুনা পরীক্ষা করছে ক্লিন রিভার নামে একটি সংগঠন। সেখানে রয়েছেন সহকর্মী শাকিল আহমেদ। যাচ্ছি তার কাছে। শাকিল, বুড়িগঙ্গার দূষণের মাত্রা গবেষক দল কেমন দেখছে, জানাবেন আমাদের। শাওন, আমরা সকাল থেকে আজকে বুড়িগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরেছি। প্রথমে আমরা যেটি গেলাম বাবুবাজার ব্রিজের ঠিক নিচে, ওই জায়গা থেকে বেশ কিছু মাটি এবং পানি নমুনা নেওয়া হয়েছে এবং এখন আমরা এসছি শ্যামপুট হয়ে পাগলা নারায়ণগঞ্জের। এবং এই এলাকার দুই পাশে বুড়িগঙ্গার অপরিকল্পিতভাবে যে কলকারখানা গড়ে উঠেছে এবং সেখান থেকে রং মিশ্রিত এবং রাসায়নিক মিশ্রিত যে পানিগুলো বুড়িগঙ্গায় সরাসরি ফেলা হচ্ছে, যদিও সেই কারখানাগুলোর ইটি স্থাপন করার তারা অভিযান চালায় এবং বেশ কয়েকটি কারখানাকে জরিমানাও করে, কিন্তু তারপরও আসলে এই অবস্থার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। এতে গেল কলকারখানা থেকে নির্গমন করা রাসায়নিকের কথা, পাশাপাশি সারা সিটি কর্পোরেশন এবং পাশাপাশি নদীর ওপারে কেরানীগঞ্জের মানুষের কঠিন আবর্জনা ফেলা হয় সরাসরি নদীতে এবং ওপারে কেরানীগঞ্জের মানুষের কঠিন আবর্জনা ফেলা হয় সরাসরি নদীতে। এবং আপনি দেখতে পাচ্ছেন নদীর উপরি ভাগের যে কিছু ময়লা আবর্জনা দেখতে পাচ্ছেন, এটি খুবই নগণ্য পরিমাণ। এর কমপক্ষে 100 গুণ আসলে এই তলদেশে রয়েছে ময়লা আবর্জনার, এবং সেটিকে যতদিন পর্যন্ত না পরিষ্কার না করা হয় এবং এই পানিকে যতদিন পর্যন্ত ফিল্টারিং না করা হবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে বুড়িগঙ্গার যে দূষণ সেটা আসলে রোধ করা সম্ভব নয়। এবং এই দূষণের মাত্রাকে দিন দিন বাড়ছে, যদিও বর্ষাকালে খানিকটা বৃষ্টি পানির কারণে কিন্তু খানিকটা ভালো দেখায়। শাকিল, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়েছে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা, তবে দায়রা বিচারের আওতায় আসছে কম। এই তথ্য শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট এগেইনস্ট টর্চারের। তাদের হিসাবে গত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 10টি ঘটনায় 18 শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন। ঘটনাগুলোর জন্য ছাত্রলীগের দিকে ইঙ্গিত করা হলেও সংগঠনের নেতারা তা অস্বীকার করেছেন, আর বিশ্ববিদ্যালয় তৎপর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 2019 সালের তথ্যে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় 43,000, আর ক্যাম্পাসে সক্রিয় 13টির বেশি ছাত্র সংগঠন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, গণরুম ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাধ্য করা হয় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে। একে কেন্দ্র করে নানা রকম নির্যাতনের ঘটনাও ঘটে থাকে। স্টুডেন্ট এগেইনস্ট টর্চার নামের সংগঠনটি বলছে, গত 5 মাসে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছে 18 শিক্ষার্থী। 10টি ঘটনায় 18 জন নির্যাতনের শিকার হয়েছে। এটা ছাড়াও 3 জন ক্যাম্পাস সাংবাদিক তারাও নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতন বিরুদ্ধে একটা আইন পাস হোক, এক। আর সেকেন্ডলি হচ্ছে, যারা নির্যাতনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। নির্যাতনের শিকার শিক্ষার্থীদের মধ্যে স্যার এফ রহমান হলেরই আছেন 8 জন। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ এই হলের শিক্ষার্থীরা। আমার জানা মতে আমি দেখিনি এর আগে। যারা নির্যাতনের শিকার আপনি বলতেছেন তারাও ছাত্রলীগ করে, তারাও ছাত্রলীগের কর্মী। নির্যাতনের ঘটনা ওইভাবে ঘটে না। এখানে হচ্ছে দেখা যাচ্ছে ম্যানার শেখানোর জন্য একটু বড় ভাইরা ছোট ভাইদের গেস্ট রুম করায়। এফ রহমান হলে কোনো টর্চার সেল নাই এবং এখানে কোনো গেস্ট রুম হয় না, এখানে যা হয় গেট টুগেদার হয়। ছাত্রলীগ নেতারা বলছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগকে অভিযুক্ত করার চেষ্টা করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের কাছে নির্ভরতার ঠিকানা। হয়তো কিছু নেতিবাচক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তো আমরা সবসময়ই সর্বোচ্চ চেষ্টা করি যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন না ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অতীতের তুলনায় কমে এসেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে বিগত সময়গুলোর সাথে আজকের প্রেক্ষাপটে আপনারাই তুলনা করবেন, তুলনা করে এটা কমিয়ে আসছে কত পর্যায়ে। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে জানেন যে ধরনের অভিযোগ আসছে হলগুলোতে, হল কর্তৃপক্ষ আছে অপরাধ নীতির দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো জিনিসকে সামনে এনে নিজে পপুলার হওয়ার চেয়ে আপনি ভালো কাজ করে আপনি পপুলার হন। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। চাকরি স্থায়ী করার দাবিতে কমলাপুর রেল স্টেশনে চলছে রেল গেট কিপারদের টানা অনশন। সেখানে রয়েছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। সরাসরি তার কাছে যাচ্ছি। ভাস্কর, গেট কিপারদের অনশনের অবস্থা সম্পর্কে জানাবেন আমাদের। মূলত সারা বাংলাদেশের অর্থাৎ পূর্ব এবং পশ্চিম অঞ্চলের যে গেটকিপার রয়েছে তাদের মোট সংখ্যা কিন্তু প্রায় 8,889 জন, এবং সেই হিসেবে তারা তাদের চাকরি যে রাজস্ব কোণ, সেই রাজস্ব কোণের দাবির প্রেক্ষিতে গত 7 দিন ধরে কিন্তু এই কমলাপুর রেল স্টেশনের যে দক্ষিণ অংশ, সেই দক্ষিণ অংশে কিন্তু তাদের অবরোধ অনশন চালিয়ে যাচ্ছেন। এবং আজকে 7ম দিনে এসে তাদের দাবি মোট 102 জন বিভিন্নভাবে অসুস্থ হয়ে তারা কিন্তু হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছেন। এবং আজকে সকাল থেকে আমরা দেখছি এখন পর্যন্ত মোট 3 জনকে কিন্তু এই অনশন স্থল থেকে অ্যাম্বুলেন্স যোগে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখন আমরা সকাল থেকে যখন কথা বলছিলাম আন্দোলনরত যে সকল অনশনকারী রয়েছেন তাদের সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন সময় রেল মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে তারা যোগাযোগ করে কোনো ধরনের তাদের দাবির প্রেক্ষিতে সুরাহা না পেয়ে কিন্তু তারা এই 7 দিনব্যাপী যে আমরণ অনশন, সেই অনশন চালাতে বাধ্য হয়েছেন। তাদের মূল দাবির বিষয়ে আরও বেশ কিছু কথা আমরা জানার জন্য তাদের এই সংগঠনের যে মুখপাত্র জনাব সুজন আহমেদ, তার সঙ্গে জানতে চাচ্ছি, আপনারা ঠিক কার কাছে গিয়েছিলেন এই আজকের এই আমরণ অনশনে বসার আগে, অর্থাৎ 7 দিন আগে আমরণ অনশনে বসার আগে? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। আমরা আজ থেকে 7 দিন আগে মানে গত 8 তারিখে আমরা আলটিমেটাম দিয়েছিলাম মাননীয় রেল সচিব মহোদয় ডক্টর হুমায়ুন কবির মহোদয়কে আমরা, এবং ডিজি মহোদয়কে স্মারকলিপি দিয়েছি। আমাদের পিডব্লিউ, AEN, DN এরপরে ডিভিশনাল যে ইনচার্জগুলো আছেন, যারা আমাদের কর্তৃপক্ষ মহোদয়রা আছেন, GM মহোদয়, সকলকেই আমরা, সকল কর্তৃপক্ষকে আমরা স্মারকলিপি আকারে আমাদের এই আলটিমেটাম দিয়েছি যে আমাদের যদি গেজেট, রাজস্ব কেন্দ্রের গেজেট মাননীয় প্রধানমন্ত্রী 19 সালে যেটা বলে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন একনেক সভায়, এটার কপিও আমরা দিয়েছি। দিয়ে মাননীয় সচিব মহোদয়কে এই কপিটা দিয়েছিলাম। দেওয়ার পরে আমার কথা আসতেছেন, আমার অনেকগুলো মা বোন এখানে অসুস্থ অবস্থায় বিভিন্ন মেডিকেলে ভর্তি।
আজকে আমরা 1889 মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা এবং রেলপুষ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী সহ বাংলাদেশের নিয়োগের সকল বিধিবিধান ট্রেজারি চালান থেকে শুরু করে আমাদের মেডিকেল পুলিশ স্টেশনের মাধ্যমে এই নিয়োগ দিয়েছে। বিশ্ব মানবতার মহাজননেত্রী শেখ হাসিনা আমাদের এই নিয়োগ দিয়েছিলেন। এই নিয়োগের মাধ্যমে আমরা আজকে এখানে এসেছি। রেলের বিগত 4 বছর আমরা স্পর্শকাতর দায়িত্ব, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গেটকিপারদের দায়িত্ব স্পর্শকাতর, এদেরকে স্থায়ীকরণ করলে পুনঃ মনোযোগ সহকারে কাজ করবে। একনেক সবাই 19 সালে বলে দিয়েছিলেন। এই হার্ড কপি ঠিক কি সিদ্ধান্ত হয়েছে সেটা যদি সরকারের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে? আমাদের সাথে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি যোগাযোগ করেন। জিএম মহোদয় উনি বলছেন এখানে আইসা যে উনি সচিব মহোদয়ের বা ডিজি মহোদয়ের প্রতিনিধি হিসেবে আসছিলেন, আমাদেরকে বুঝাইছেন যে তোমরা অভিজ্ঞ, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন। অমর একুশে গ্রন্থমেলার বর্ধিত সময়ের 5ম দিন আজ মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। যাব তার কাছে। শান্ত, এবার শিশু কিশোরদের জন্য বইয়ের সংখ্যা কেমন, শিশুরা আজ কি করছে জানাবেন। যেমন শিশুদের কিন্তু অসংখ্য বই এসেছে এবং প্রতিদিনই চেষ্টা করা হচ্ছে শিশুদের মনোজগতের সাথে সামঞ্জস্যপূর্ণ বই নিয়ে আসার জন্য প্রকাশকরা কিন্তু চেষ্টা করে চলেছেন। এখন বলতে হবে যে এই বইমেলার শিশু প্রহর কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে আজকের দিনের, এবং অন্যান্য যতগুলো স্টল রয়েছে সবগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং পাঠকরাও আসতে শুরু করেছেন একটু একটু করে। ছুটির দিন মানেই হচ্ছে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা, এবং এর ভিতরেই আসলে সবাই চেষ্টা করবেন তাদের যে সময় কাটানোর একটা বিষয়, বইয়ের সাথে সান্নিধ্য, পাঠক চেষ্টা করবেন যারা লেখকরা আছেন, যারা জনপ্রিয় মানুষ আছেন তাদের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করবেন। সব মিলে বলতে হবে যে শুধু শিশু কিশোর নয়, বড়দের জন্য যে বই আছে প্রতিদিনই প্রায় 100 খানেক বই আসছে এবং এই ধারা অব্যাহত রয়েছে, এবং প্রকাশকরা বলছেন যে তারা চেষ্টা করছেন সামনের যতগুলো দিন আছে প্রত্যেকটি দিনই যাতে তারা ভালো ব্যবসা করতে পারেন, ভালো বই বিক্রি করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে আসলে তারা কাজ করে চলেছেন। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। চোরাই মোবাইল ফোন বাজারজাত বন্ধের জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR প্রকল্প আবার সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান BTRC এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে গঠন করা হচ্ছে স্টিয়ারিং কমিটি। বিদেশ থেকে আসা যাত্রীদের কাছে থাকা বৈধ মোবাইল ফোন সহজে নিবন্ধন করার প্রক্রিয়াগত সমাধান দেবেন তারা। কমিটির জন্য এরই মধ্যে কারিগরি জ্ঞানসম্পন্ন বেশ কয়েকজন নামও প্রস্তাব করেছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। চোরাই পথে আসা মোবাইল সেটের বাজারজাত বন্ধ করতে গত বছর উদ্যোগ নেয় সরকার। সে লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR প্রকল্প বাস্তবায়ন করা হয়। IMEI ডাটাবেস তৈরি, গ্রাহকের কেনা কিংবা হাতে থাকা বৈধ সেট নিবন্ধনের কাজও শুরু করে নিয়ন্ত্রক সংস্থাটি। নিবন্ধনের বাইরে থাকা হ্যান্ডসেট বন্ধের ঘোষণাও দেয়া হয়, কিন্তু বিদেশ থেকে ফেরত আসা যাত্রীদের বহন করা বৈধ সেট নিবন্ধন নিয়ে দেখা দেয় জটিলতা। ফলশ্রুতিতে NEIR প্রকল্পের মাধ্যমে অবৈধ সেট বন্ধের পুরো প্রক্রিয়ায় ভেস্তে যায়। অনেকটা বাধ্য হয়েই বৈধ অবৈধ কোনো হ্যান্ডসেটই আর বন্ধ না করার ঘোষণা দেয় সরকার। আমরা ইচ্ছে করলে মোবাইল সেট বন্ধ করে দিয়ে এটা করতে পারি, কিন্তু আমাদেরকে ওইটাও চিন্তা করতে হয়েছে যে এর পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি করে কিনা। 1 কোটির উপরে মানুষ বাইরে আছে, তারা সেট নিয়ে আসছে, তাদের তো 2টা করে সেট নিজেরা আনতেই পারে, এমনিতে বৈধভাবেই আনতে পারে। মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন BMPI এর তথ্য বলছে, বাজারে অবৈধ হ্যান্ডসেট বাজারজাতকারীদের দৌরাত্ম্য বেড়েছে। বিষয়টি আমলে নিয়ে ফের এসব সেট বন্ধ করতে চায় সরকার। তবে এবার বিদেশ থেকে আসাদের হ্যান্ডসেট সহজ পদ্ধতিতে নিবন্ধনের উদ্যোগ রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের নিয়ে গঠন করা হচ্ছে স্টিয়ারিং কমিটি। BTRCর আহ্বানে এরই মধ্যে কমিটির জন্য টেকনিক্যাল বিশেষজ্ঞদের নাম জমা দিয়েছেন স্থানীয় মোবাইল ফোন উৎপাদনকারীরা। কমিটির মধ্যে আমাদের কিছু টেকনিক্যাল পার্সন থাকবে, তাদের কিছু টেকনিক্যাল পার্সন থাকবে। আমরা তখন একসাথে এই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করে ইজি সিস্টেমের রেজিস্ট্রেশন প্রসেসটা করতে পারি, সেটা করলে সে আবার NEI কার্যকর করবে। এখনও রিয়েল ডেটাবেস, ফেক ডেটাবেসের রিপোর্টটা আছে। এই 5-6% গ্রে মার্কেটটা এখন 40% গ্রে মার্কেট হয়ে গেছে। NEIR প্রকল্প বাস্তবায়নে সরকারের পাশাপাশি কয়েক কোটি টাকা অর্থায়ন করে হ্যান্ডসেট শিল্পের বিনিয়োগকারীরাও। প্রকল্পটিকে শতভাগ কার্যকর করতে সমন্বিত উদ্যোগ চান তারা। এখানে অবশ্যই ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং NBR এবং আমাদের কি বলে BTRC সবারই একটা সমন্বয় দরকার এখানে, যাতে করে সাধারণ যে কাস্টমার ভোগান্তির শিকার না হয়। তো সেই ক্ষেত্রে যারা যে হ্যান্ডসেটগুলো বাইরে থেকে আসবে সেইটার রেজিস্ট্রেশন প্রসেস খুব সিম্পলিফাই করে যায়।
দেশে প্রতি বছর 3.5 কোটি হ্যান্ডসেট বিক্রি হয়, যার 60% বেশি পূরণ করছে স্থানীয় নির্মাতা প্রতিষ্ঠানগুলো, আর 30% বেশি আসে চোরাই পথে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শেন ওয়ার্নের মৃত্যুকে ঘিরে তেমন কোনো সন্দেহের কারণ দেখছেন না থাইল্যান্ড পুলিশ। তাকে ভিলা থেকে হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্স কর্মীও দেখেননি অস্বাভাবিক কোনো কিছু। তবে নিয়ম রক্ষার ময়নাতদন্তের জন্য ওয়ার্নের মরদেহ আছে সেখানে। এরপরই অস্ট্রেলিয়ায় নেওয়া হবে তার মরদেহ। এদিকে শোকের ছায়া গোটা অস্ট্রেলিয়া জুড়ে। তার শেষকৃত্যতে রাষ্ট্রীয় সম্মান জানাবে দেশটির সরকার। হঠাৎ করেই শেন ওয়ার্নের চলে যাওয়াটা মেনে নিতে পারছে না কেউই। অনেকের কাছেই রহস্যঘেরা মনে হচ্ছে ওয়ার্নের মৃত্যু। কি হয়েছিল সামুজানা ভিলায়? ওয়ার্নকে হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্স কর্মী বলছেন তার কাছে স্বাভাবিকই লেগেছে সবকিছু। যে ভিলাটিতে ওয়ার্ন ছিলেন তার নিচতলায় পাওয়া যায় তাকে। রাতের খাবার খেতে তার বন্ধু ওয়ার্নকে ডাকতে এসে দেখেন সাড়া পাওয়া যাচ্ছে না তার। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই তখন তাকে নিচতলার ফ্লোরে দেখতে পাই। কেন সে এখানে জানতে চাইলে তার বন্ধু জানায় তার কোনো সাড়া না পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিতে নিচে নামানো হয়। পরে তাকে থাই আন্তর্জাতিক হাসপাতালে পাঠানোর অনুরোধ করলেও আমরা জানাই সে আগেই মারা গেছেন। তাহলে কি কারণে মারা গেলেন ওয়ার্ন? কোনো কি ঘটনা ছিল? অ্যাম্বুলেন্স চালক অবশ্য বলছেন তাদের কাছে সন্দেহজনক কিছুই মনে হয়নি। সেই ঘরে যাবার পর আমরা কোনো কিছুই অগোছালো দেখতে পাইনি। ভিলাতে রুমগুলো যেমন কন্ডিশনে থাকে সেভাবেই ছিল। দেখে বোঝাই যাচ্ছিল ভিকটিম স্বাভাবিকভাবে ঘুমাচ্ছিলেন। রুমের এয়ার কন্ডিশনারও ছিল স্বাভাবিক অবস্থায়। থাই পুলিশও জানিয়েছে এই ঘটনা তাদের কাছে সন্দেহজনক লাগছে না। তারপরও নিয়ম রক্ষার্থে ওয়ার্নের দেহ নেওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। এদিকে অস্ট্রেলিয়ার সরকার ওয়ার্নকে রাষ্ট্রীয় সম্মান দেবে তার শেষকৃত্যের সময়। এরই মধ্যে মেলবোর্ন স্টেডিয়ামে ওয়ার্নের স্ট্যাচুর সামনে ফুল দিয়ে শোক জানাচ্ছে তার ভক্তরা। সাবেক অজি অধিনায়ক মার্ক টেইলর ওয়ার্নের মৃত্যুকে অপূরণীয় বলেই মনে করছেন। এভাবে ওয়ার্নি চলে যাবে তা কল্পনাতেও ছিল না। অনেক ঘটনা ছিল তার জীবনে, অনেক বিতর্ক সঙ্গী ছিল, কিন্তু যখন বল হাতে নিত সবকিছু হারিয়ে যেত। কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না। থাইল্যান্ডে ময়না তদন্ত শেষে খুব দ্রুতই অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে শেন ওয়ার্নের মরদেহ। অলক হাসান, যমুনা স্পোর্টস। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে আজ আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে ইনজুরি মুক্ত হয়ে একাদশে ঢুকতে প্রস্তুত উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তবে একাদশে খুব বেশি পরিবর্তন হবে না বলে নিশ্চিত করেছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। মিরপুরে বিকেল 3টায় শুরু হবে এই ম্যাচ। রাসেল ডোমিঙ্গো, খালেদ মাহমুদ সুজন আর জেমি সিডন্স বাংলাদেশ দলের থিঙ্ক ট্যাঙ্কের এই 3 মোড়ল এক নেটের দিকে ঠায় তাকিয়ে আছেন। যে নেটে ব্যাটিং করছেন অফ ফর্মে থাকা ওপেনিং ব্যাটার নাইম শেখ। নাইম সহ প্রথম টি-20তে যে ব্যাটসম্যানরা প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি তাদের উন্নতি চায় টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচের আগে শুক্রবার ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশের, যে সেশনে নাইমের পাশাপাশি অনুশীলনে মগ্ন ছিলেন 74 ও 75তম ক্রিকেটার হিসেবে টি-20তে লাল সবুজের জার্সি গায়ে তোলা মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী। দ্বিতীয় ম্যাচেই বড় স্কোর করতে মরিয়া ময়মনসিংহের আক্রমণাত্মক ব্যাটার মুনিম। ব্যাটিংয়ের পাশাপাশি এদিন ফিল্ডিং নিয়েও আলাদাভাবে কাজ করেছেন তিনি। শনিবারের ম্যাচের আগে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ডান হাতের বৃদ্ধাঙ্গুলের চোট কাটিয়ে সুস্থ হয়েছেন মুশফিকুর রহিম। নেটে লম্বা সময় স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করার পাশাপাশি ক্যাচিং প্র্যাকটিসও করেছেন এই উইকেট রক্ষক। শতভাগ ফিট থাকলে মুশির একাদশে ফেরা নিশ্চিত, কিন্তু দুয়ারে দক্ষিণ আফ্রিকা সফর থাকায় তাকে নিয়ে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। মুশি দলে ফিরলে কপাল পুড়তে পারে ইয়াসির আলী কিংবা নাইম শেখের। তবে নাইমের আরও একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, কিন্তু দুয়ারে দক্ষিণ আফ্রিকা সফর থাকায় তাকে নিয়ে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। মুশি দলে ফিরলে কপাল পুড়তে পারে ইয়াসির আলী কিংবা নাইম শেখের। তবে নাইমের আরও একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আমি বিশ্বাস করি একজন ক্রিকেটার যত বেশি ম্যাচ খেলবে তার আত্মবিশ্বাস তত বেশি বাড়বে, হোক সেটা বোলার কিংবা ব্যাটার। নাইম 2 মাস আগেও দারুণ সফল ছিলেন, তার সেই সামর্থ্য আছে। খারাপ সময়ে তার পাশে আছি আমরা।
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে জয় খুব করে চায় টাইগাররা, কারণ সিরিজ জিতলেই আফগানিস্তানকে টপকে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে উঠে আসবে রিয়াদের দল। মোহাম্মদ নবীর দল সেক্ষেত্রে নেমে যাবে ১০ নম্বরে। সেই সাথে এই ম্যাচ স্বাগতিকদের জন্য প্রতিশোধের মিশনও বটে, কারণ ২০১৮ সালে ভারতে নিজেদের হোম সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল আফগানিস্তান। আমরা সিরিজ জিততে চাই, তাই বিশ্রাম নয়, কেবল জয়ী হবার জন্য মাঠে নামবে ছেলেরা। প্রথম ম্যাচে আমরা জিতলেও উন্নতির কিছু জায়গা শনাক্ত করা হয়েছে। দ্বিতীয় টি-20-র আগের দিন বাংলাদেশ অনুশীলন করলেও বিশ্রামে ছিল আফগানিস্তান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। নারী বিশ্বকাপের খবর। জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করা হলো না বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৩২ রানে হেরেছে টাইগ্রসরা। প্রোটিয়াদের দেয়া ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৫ রানে গুটিয়ে যায় নিগার সুলতানার দল। ফলে হার দিয়ে শুরু হলো বাংলাদেশ নারী দলের প্রথম ওয়ানডে বিশ্বকাপ মিশন। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি।